হ্যালো, ওয়েলকাম টু থার্সডে নাইট পডকাস্ট। এই সময় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হলো মাশরুম সেক্টর। দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্ত থেকে নতুন উদ্যোক্তা যুক্ত হচ্ছেন আমাদের শিল্পের সাথে। তাদের সংগ্রামকে একটু সহজ করতে এবং তাদের সংগ্রামকে আরেকটু অগ্রযাত্রাময় করতে তাদের সহযোদ্ধা হিসেবে আমরা সাথে আছি থার্সডে নাইট পডকাস্টের এই নিয়মিত আয়োজনে। আমি ইমরান হাসান আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন হাল্লার মাশরুমের দুজন গুরুত্বপূর্ণ ফাউন্ডিং মেম্বার, মিস্টার হাসিবুল ইসলাম এবং মিস্টার রাব্বি হাসান। হ্যালো মিস্টার হাসিবুল ইসলাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মিস্টার রাব্বি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আসলে আমরা আমাদের এই পডকাস্টের মধ্য দিয়ে যেতে চাইবো মাশরুম সেক্টরে যে নানা সমস্যা, অর্থাৎ সহজ করে যদি বলতে পারি, বাংলাদেশের মাশরুম চাষের সমস্যা এবং তার জন্য আমাদের করণীয় কি কি হতে পারে সেই বিষয়ে আমরা একটু আলাপ করব। আশা করি আমাদের এই পডকাস্টের মধ্য দিয়ে কোনো ভালো কিছু বেরিয়ে আসবে যা আমাদের উদ্যোক্তাদের অনেক সহজ করবে। আমরাও আশাবাদী আর কি। আপনি শুরু করেন, দেখা যাক। থ্যাংক ইউ। প্রথম যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাই বা আমার নিজেরও একটু কৌতূহল আছে, সেটা হচ্ছে যে উৎপাদন নিয়ে। শুনেছি বাংলাদেশে গরমের সময়, বিশেষ করে গরমের সময় উৎপাদন নিয়ে যে একটা বড় ধরনের সমস্যা হয়। সেই সমস্যাটা কিরকম, যে গরমকালে উৎপাদনের একটা লম্বা বড় একটা গ্যাপ পাওয়া যায়। আসলে এই গ্যাপটা কি জন্য হয় বা এই গ্যাপটা নিরসনের জন্য কি কি করা যেতে পারে বলে আপনার মনে হয় বা আপনাদের মনে হয়? এটার যে বিষয় এখন দেখেন, আমাদের ক্লাইমেটের যে সিচুয়েশন বা আমাদের আবহাওয়াগত যে সীমাবদ্ধতা আছে, এটা তো অবশ্যই স্বীকার্য। পাশাপাশি আমাদের যে অন্য সমস্যাগুলোর কথা যদি বলি, এনাফ টেকনিক বা এনাফ যে ট্রেনিং দরকার এই ক্লাইমেটের সাথে ফাইট করার জন্য, সেটা আমরা মনে হয় যে পাচ্ছি না আর কি বাংলাদেশে। আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে যে আমাদের যে জেনেটিক্স বা আমাদের যে ইগুলা আছে, এক্সিস্টিং যে স্ট্রেইন গুলো আছে বা জাতগুলো আছে, এটা আসলে গরমের জন্য এত রেডি না। যেমন দেখেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে পপুলার যে কালচারটা, বিশেষ করে ওয়েস্টার্ন মাশরুমের, সেটা হচ্ছে পিওর বা আমাদের এটা নেম আর কি একটা। তো এইখানে পিও টু একটা জাতকে আসলে এতদিন রান করানো হয়েছে যে এটার আসলে ওইভাবে মেইনটেনেন্স করা হয় নাই। তো বারবার এটাকে ক্লোন করার ফলে, এটাকে বারবার সাবকালচার করার ফলে আমরা মেইনলি এই পিও টু কালচারটার ভায়াবিলিটি যেটা বা উৎপাদন ক্ষমতা যেটা, এটা হারাইছি। এই জন্য আলটিমেটলি এসে আমাদের এই যে সমস্যাগুলো হচ্ছে, আমরা এনফ উৎপাদন করতে পারছি না, আমাদের কন্টামিনেশন রেশিও বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলা ঘটছে। তো এইখান থেকে বের হওয়ার জন্য আসলে যে জিনিসগুলা করা যেতে পারে, এটা আসলে একটা ডিবেটেবল জিনিস। আমি যেটা বলবো সেটা যে ঠিক হবে এরকম নাও হইতে পারে। জি জি। তবে আমি আসলে আমার জায়গা থেকে বলার চেষ্টা করব ছোট ছোট বিষয়ে। যেমন আমরা আসলে আমাদের জেনেটিক্স এর ক্ষেত্রে একটা বিশেষ নজর দিতে পারি। বিশেষ করে আমাদের সরকারি যে ইনস্টিটিউট, পাশাপাশি আমাদের ব্যক্তি উদ্যোগে আমরা এগুলা করতে পারি। যেমন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ২ টা কালচার বর্তমানে বাংলাদেশে এড করা হয়েছে। এটা মেইনলি বাইরের ২ টা কালচার। এটাকে আমরা আচ্ছা আচ্ছা। লোকালি বিএলও এবং পিওএম, এই ২ টা নামে প্রচার করা হয়েছে। তো আ সেই জাতগুলা আমি যেটা দেখছি, এখন একটা জাতকে যখন আপনি উৎপাদনে রাখতে চাবেন বা এটাকে আপনি একদম স্টেবল করতে চাবেন, সেটাকে অন্তত ৬ থেকে ১২ মাস আপনাকে একটানা উৎপাদন চালায় যেতে হবে। না হলে আসলে ওইটা স্টেবল একটা পয়েন্ট আসবে না। সেই জায়গা থেকে এটা নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আশাবাদী। দেখা যাক আসলে কোন পর্যায়ে যেয়ে এটা দাঁড়ায়। তা আমি মেইনলি ব্যক্তিগতভাবে এই জিনিসটা নিয়ে আশাবাদী। গরমের ২ টা স্টেইন। তবে দেখার পর ভিজুয়ালি আমার যেটা মনে হয়েছে, এটা মেইনলি হচ্ছে আমাদের যে ওয়েস্টারের একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে ব্লু ওয়েস্টার বলে পরিচিত ব্লু আরকি। স্টার। হ্যাঁ, ওকে। ওই ২ টারই কোনো সাবস্ট্রেইন হবে হয়তো। আমাদের এক্সাক্ট যে ডাটা সেটা প্রোভাইড করা হয় নাই। সেক্ষেত্রে আমি আসলে বলতে পারছি না এক্সাক্টলি কোনটা এটা। তো সেখান থেকে এটা একটা বিষয়, জেনেটিক্স এর যে ব্যাপারটা গেল, এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সাবস্ট্রেট সিলেকশন, পাশাপাশি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল যে নলেজ।
মেইনলি মাশরুম প্রপাগেট করার জন্য বা এটাকে চাষ করার জন্য আপনার কি কি বিষয় মেনটেন করা দরকার বা কি কি বিষয় লক্ষ্য করা দরকার, এই ফান্ডামেন্টালটা যখন আপনি জানবেন তখন আসলে আপনার জন্য এই ফিল্ডটা ওপেন। আপনি এখানে এক্সপেরিমেন্ট করতে পারবেন। এখন আপনাকে যদি শেখানো হয় যে এইভাবেই চারকোনা করে ঘর তুলতে হবে, তাহলে হয়তো আপনি এটা করতে পারবেন না। আচ্ছা। আপনার ওই ফ্লেক্সিবিলিটি তার নাই। তো এইখানে আমি মনে করি যে আমাদের ফান্ডামেন্টাল নলেজে ল্যাগ আছে। বিশেষ করে আসলে আমাদের মাশরুম চাষের জন্য দরকারটা কি? দরকারটা হচ্ছে আমাদের এনাফ হিউমিডিটি, অফকোর্স। পাশাপাশি তাপমাত্রার একটা কন্ট্রোল, পাশাপাশি এয়ার মানে আমাদের এয়ার ফ্লো অক্সিজেন বাতাসের। এক্সচেঞ্জ যে এটার একটা কন্ট্রোল। এই জিনিসগুলাই হচ্ছে মেইন ফান্ডামেন্টাল। এরপরেও আরো অনেক বিষয় আছে, যেমন সেগুলো আলোচনা করা যেতে পারে। তবে মেইন বিষয়গুলো আসলে এইগুলাই, মানে মেইনলি এই তিনটার ফলেই আসলে বাকি জিনিসগুলো মডিফাই হয়। মানে আপনি এই তিনটাকে যদি ঠিক রাখতে পারেন, দেখা যাবে যে বাকি যে সাব সেক্টর গুলো আছে ওইটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ওইখানে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আসলে আমাদের যে ট্রেনিং গুলা হচ্ছে বর্তমানে বাংলাদেশে, সরকারিভাবে। সরকারি বেসরকারি সবভাবেই যে হচ্ছে, তাদের আসলে এই ফান্ডামেন্টাল গুলাতে বেশি নজর দেওয়া উচিত। বিশেষ করে নতুন যারা আসছেন তাদের আমি বলবো যে আপনারা আগে ফান্ডামেন্টালটা জানেন, এরপরে আপনার মতো করে আপনি ডিজাইন করেন। আমার মনে হয় এইটা বেশি কার্যকরী হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের অনেকেই আছেন যারা মেইনলি হচ্ছে ছোট ছোট পুঁজি নিয়ে এখানে আসেন। তো যারা আসলে প্রচার করে 500 টাকায় মাশরুম চাষ সম্ভব, 50 টাকায় মাশরুম এটা চাষ সম্ভব, আসলে এটা ইলজিক্যাল। আসলে হ্যাঁ সম্ভব, এটা একটা পয়েন্টে সম্ভব। সেটা হচ্ছে আপনি যদি হোম গ্রোয়ার হইতে চান, আপনি যদি আপনার ফ্যামিলির যে চাহিদা সেটা পূরণ করতে চান, এটার ক্ষেত্রে আপনি 500 টাকা কেন, এর চেয়ে কমে করতে পারবেন আর কি। এইটা তো আসলে আমাদের লক্ষ্য না। না। যেহেতু আমরা এটাকে একটা শিল্প হিসেবে দেখছি, একটা শিল্প কখনো একটা হোম গ্রোয়ারকে ফোকাস করে গড়ে উঠতে পারে না। আর আরেকটা জিনিস যে আমার ল্যাগ লাগছে সেটা হচ্ছে আমাদের যে ট্রেনিংটা ট্রেনিংটা। বা আমাদের যে বর্তমানে যে টেকনিকটা, এইটা খুবই মডিফাইড একটা টেকনিক। আমি এটা বলবো আই অ্যাপ্রিসিয়েট। কিসের জন্য অ্যাপ্রিসিয়েট করতেছি? আমাদের মাশরুম চাষের ক্ষেত্রে সিএন রেশিও মানে কার্বনের নাইট্রোজেন যে রেশিও, এটার উপর অনেকটা কন্টামিনেশন রেশিওটা হচ্ছে নির্ভর করে। নির্ভর করে। আমাদের দেশীয় ভাবে যেভাবে শেখানো হয়েছে বা যে টেকনিকটা শেখানো হয়েছে, এইটা আমি বলবো যে খুবই অ্যাপ্রিসিয়েটেবল। কারণ এইখানে আসলে কার্বন নাইট্রোজেন রেশিওটা খুবই সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে আমরা লো টেক মেথড যেমন পেস্টুরাইজেশন করেও আমরা মাশরুম চাষ করতে পারছি। সেখানে আসলে আমরা সফলতা আনতে পারছি বা এতদিন নিয়ে আসছি আমরা। তো সেইখান থেকে আসলে এই যে বিষয়টা এটা ইন্টারেস্টিং ছিল বা বা এই আছে। এই টেকনিকটাও জরুরি, কিন্তু সেটা আসলে কার জন্য জরুরি এটা বুঝতে পারাটা হচ্ছে বিষয়। এখন যে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস করতেছে, তাকে তো আপনি কার্বন নাইট্রোজেনের লো রেশিওতে নিয়ে আসতে পারবেন না, তার তো ফলন কম হবে। তার তো টাকা আছে, তার হচ্ছে ইকুইপমেন্ট আছে, সেখানে ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি আছে। আপনি তাকে হায়ার কার্বন নাইট্রোজেন রেশিওর দিকে পুশ করবেন। না আপনি পাওয়ার যে তাকে হ্যাঁ নাইট্রোজেন যে হ্যাঁ, ব্যালেন্স। ওকে। তো আপনি তাকে এই যে বিষয়গুলা এই ফান্ডামেন্টাল গুলা জানাইলে দেখা যায় তো সে যদি এখন 50 কেজি উৎপাদন করতে পারে 50,000 টাকা খরচ করে, তাহলে সে 70,000 টাকা খরচ করলে দেখা যাবে 100 কেজি উৎপাদন করতে জি পারে। জি জি। এই যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে অনেকাংশে মিক্স আপ করে ফেলা হয়েছে। দেখা গেছে যে ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিস করতেছে তার জন্য একই ট্রেনিং বা তার জন্য একই সাবস্ট্রেটের সাজেশন আসতেছে, আবার যে হচ্ছে হোম হোম গ্রোয়িং গ্রোয়ার। করতেছে বা লো টেক মেথডে করতেছে তার জন্য একই সাজেশন। এইটা হচ্ছে বড় সমস্যা। তো এই জিনিসগুলো ঠিক করলে আমার মনে হয় যে এটাকে ওভারকাম করা সম্ভব। বিশেষ করে আমাদের বিশেষভাবে নজর দেওয়া উচিত হচ্ছে আমাদের জাতে, আমাদের ফান্ডামেন্টাল বেসিকে, ইকুইপমেন্ট। এবং আমাদের যে এই কার্বন নাইট্রোজেন বা এই যে চাষ রিলেটেড যে ফান্ডামেন্টাল গুলা বা বেসিক গুলা, বেসিক এই যে নলেজ গুলা। এই জায়গাগুলাই বিশেষভাবে নজর দেওয়া উচিত। আমার আসলে এই পর্যন্ত এরকমই মনে হয়েছে আর কি। খুবই সুন্দর বলছেন এবং আমি নিজেও আসলে জানলাম, কারণ আগ্রহ থাকে যে কেন এইভাবে এটা কাজ করে আর কি। থ্যাংক ইউ মিস্টার হাসিবুল ইসলাম। ধন্যবাদ। আহ, আমার আরেকটা প্রশ্ন যে কোয়ালিটি নিয়ে, কোয়ালিটি এবং একই সাথে মাশরুমের যে মানে
ফলনের যে অ্যাচিভমেন্ট, একটা টার্গেট, এইটা আমি দেখছি যে বিভিন্ন অনলাইন মিডিয়া এবং অফলাইন ক্ষেত্রেও যে যারা ভোক্তা তারা কমপ্লেন করতেছে যে মাশরুমের কোয়ালিটিটা তেমন ভালো না, বা তারা পোস্টই করতেছে। এটা কি কারণে হয়, বা আমাদের যে গ্রোয়ার, যে কাল্টিভেট, যে চাষ করে যারা, তাদের কি কি বিষয়গুলো মাথায় রাখলে কোয়ালিটিটা 100% অ্যাচিভ করা সম্ভব বলে মনে হয়? আমি প্রশ্ন নিয়ে যাব মিস্টার রাব্বি হাসান, আপনি একটু যদি অ্যাড করতেন। হ্যাঁ, শিওর। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা ঘটে সেটা হচ্ছে মানে সঠিক স্টেইন এবং উপযুক্ত সাবস্টেন্স এবং সঠিক পরিবেশ যেটাকে বলা হয় এটার একটা যে বিস্তর ঘাটতি। তো আমি মূলত হচ্ছে এগুলাকেই বেশি, তো এখানে হচ্ছে স্টেইন যেটা এটা হচ্ছে বীজ মানে মাশরুমের যে ফান্ডামেন্টাল যেটা, তো সেটা, তো আমরা যদি ভালো স্টেইন বাছাই করতে পারি, মানে পরিষ্কার মজবুত মজবুত স্টেইন, অথবা স্টেইনের সাথে সাবস্টেন্সের যে একটা কানেকশন অথবা কমিউনিকেশন, একটা যোগাযোগ আছে, মিক্সড আপ একটা যে টান আছে, মানে বিষয়টা হচ্ছে আমি পর্যন্ত দেশে হচ্ছে অনেকগুলো জাত পাওয়া যায়, মানে অনেকগুলো স্টেইন পাওয়া যায়, এবং এক একটা স্টেইনের ক্ষেত্রে দেখা যাইতেছে এক এক রকম সাবস্টেন্স ইউজ করা হয়। আচ্ছা, তো এইখানে যে বিষয়টা আছে মানে আমাদের বড়ভাবে একটা স্টেইনের সাথে সাবস্টেন্সের যে আর কি কমিউনিকেশন, এটা আমরা ঠিকঠাক অনেক জায়গায় করাইতে পারি না। আচ্ছা, তো আমরা যদি স্টেইনের সাথে সাবস্টেন্সের ওই যোগাযোগটা করাইতে পারি এবং পরিবেশের ওই ভারসাম্যটা যদি বজায় রাখতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশেও কোয়ালিটিফুল মাশরুম উৎপাদন করা সম্ভব। এবং ওয়েস্টার্ন মাশরুম, মানে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি উৎপাদন হয় সেটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম, মানে পিও2, পিও10, ব্ল্যাক ব্ল্যাক কিং, অথবা হচ্ছে মানে হচ্ছে বিষয়টা হচ্ছে ভালো স্টেইন বাছাই করা। ভালো স্টেইন যদি আমি বাছাই করতে পারি সেক্ষেত্রে হচ্ছে মজবুত স্ট্রাকচার এবং কন্টামিনেশন রেজিস্টেড স্টেইন যদি আমি এখানে ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমার ফলনটা ভালো হবে এবং আচ্ছা। কোয়ালিটিফুল মানে ফলন এটা পাওয়া সম্ভব এখানে। এখানে যে সাবস্টেন্টের যে বিষয়টা, সেখানে হচ্ছে সাবস্টেন্ট আমরা যেগুলো ইউজ করে থাকি, সয়াবিনের খোসা, ধানের খড়, অথবা চা পাতা, কলার পাতা, যেইটাই কার না হোক, সাবস্টেন্ট হিসেবে আমি যেইটাই কার না ইউজ করি, জাস্ট এটাকে পেস্টোরাইজেশন অথবা স্টেরিলাইজেশন এবং যে প্রসেস গুলা। ইটগুলা আছে অথবা প্রসেসগুলো আছে, এগুলোকে যদি আমরা ঠিকঠাক কলোনাইজেশন করতে পারি, অবশ্যই এখান থেকে বেটার ফলন এবং স্মার্টলি একটা ফলন নিয়ে আসা সম্ভব। আর এইগুলোর সাথে যদি আমরা আমাদের চাষিদেরকে পরিচয় করাই দিতে পারি, অথবা হাসিবুল ইসলাম উনি যে কথাটা বললো যে অনেকে হচ্ছে জাস্ট ছোট আকৃতিতে করে, অনেকে হচ্ছে শিল্প মানে ইন্ডাস্ট্রি আকারে। ইন্ডাস্ট্রিয়াল আকৃতিতে করে। আমরা যদি এটার বিভাজনটা ঘটাইতে পারি, যে না কার কি কোনটা প্রয়োজন, অথবা কার ইনভেস্টের ক্ষমতা কেমন, কে কতটুকু ওই 500 টাকার মাশরুম করার যে গল্পটা, বিষয়টা হচ্ছে ওইটাই। তো আমরা যদি এটাকে বিভাজন ঠিকঠাক করতে পারি, হইতে যদি মানুষকে এটা ট্রেনটা করাইতে পারি, তো কোয়ালিটি ফুড উৎপাদন অবশ্যই সম্ভব। আচ্ছা, তাহলে আমি যেটা বুঝলাম যে যে গ্রোয়াররা বা চাষিরা যারা আছেন, তারা সাবস্টেন্স নেওয়ার ব্যাপারে একটা সতর্ক থাকবেন এবং প্রতিটা স্টেজ গুলা ভালোভাবে ফলো করবেন। আর অবশ্যই জাতটা ভালো হইতে হবে, আর পরিবেশটা তো তারা রাখবে। তো এইভাবে কি তারা আশানুরূপ ফলনটা আসতে পারে? এখানে একটু আমি ইন্টারাপ্ট করতে চাই আর কি। বিষয়টা হচ্ছে আহ, এটা এমন একটা জগৎ, মানে ফাঙ্গাসের যে জগৎ, ফাঙ্গি মেইনলি। ফাঙ্গি। তো সেইখানে আসলে যে বিষয়টা আমাদের বলে থাকি আমরা, বা ইন্টারন্যাশনালি যেটা প্রচলিত, যে আপনি আসলে চাইলেও এটা সবকিছু জানতে পারবেন না। একটু এদিক মাশরুম যে ওদিক। জিনিসটা, এটা নিজে নিজেই একটা হচ্ছে আর্ট। তো আমরা এখানে যারা আছি, এরা আসলে কেউ চাষি না, কেউ উদ্যোক্তা না, আমরা প্রত্যেকে হচ্ছে একজন আর্টিস্ট। আর আমরা এটা এমন একটা ফ্লেক্সিবল পয়েন্ট, এখানে আপনি আপনার মতো এক্সপেরিমেন্ট করবেন। আপনাকে অন্যের মতো হইতে হবে এরকম না। এরকম আপনি আপনার মতো এক্সপেরিমেন্ট করেন, আপনার ক্ষেত্রে যেটা কাজ করবে সেটা আমার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। এটা হচ্ছে বিষয়। পরিবেশ সবকিছু দিয়ে। পরিবেশ সবকিছু এটার সাথে আসলে ম্যাটার করে। সেইখান থেকে কোয়ালিটিফুল উৎপাদনের ক্ষেত্রে আমার সহযোগী বা আমার সহযোদ্ধা, তিনি যে বলে গেলেন যে আসলে আম, আমাদের জাতের যে বিষয়টা, এটা একটা
কোর ফান্ডামেন্টাল বা এটা একটা কোর বিষয়। এটা যেমন সত্যি, পাশাপাশি সাবস্টেন্সের যে বিষয়টা, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে এখানে আসলে আরো কিছু অ্যাড করার আছে। যেমন আমাদের আসলে বিষয়টাকে আমি আবার বারবার একই কথা বলছি যে ফান্ডামেন্টালটা কেন গুরুত্বপূর্ণ? আমি যদি আপনাকে খাওয়াই, শুধুমাত্র ভাত খাওয়াই, কোনো প্রোটিন সোর্স আপনাকে না দিই, যদি না আপনি দেন, বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না না একদম বা আপনার আসলে আপনি হেলদি হবেন না। নো। তো বিষয়টা তো আমরা তো চাচ্ছি হেলদি মাশরুম। হেলদি মাশরুমের জন্য আগে আপনাকে মাইসিলিয়ামকে ফিড করাইতে হবে হেলদি কিছু। এই হেলথের জায়গাটা যদি আমরা ধরতে পারি বা এই হেলথের জায়গাটা এনশিওর যদি করতে আমরা পারি। এনশিওর করতে পারি এবং তার যে গ্রোয়িং এর জন্য যে পারফেক্ট কন্ডিশন, এটা যখন আমরা এনশিওর করতে পারবো, তখন যে আসলে আমরা আশা করতে পারি যে না, আমরা কোয়ালিটিফুল একটা পাইতে পারি। ইভেন এখানে সাস্টেন্টের ক্ষেত্রে আমাদের আরো একটু সতর্ক হইতে হবে, সেটা হচ্ছে বিভিন্ন সাস্টেন্টে মাশরুমের যে শেলফ লাইফ, এইটা আসলে ম্যাটার করে, এটা আসলে নির্ভর করে। তো আপনি শেলফ লাইফটা একটু সরি। শেলফ লাইফটা বিষয়টা হচ্ছে আপনি পোস্ট হারভেস্টের পর, মানে আপনি যখন মাশরুমটা হারভেস্ট করে ফেলবেন, তখন আসলে সেটা কতদিন পর্যন্ত বাইরে সার্ভাইভ করতে পারবে বা ওকে ওকে ফ্রিজে ওকে। সার্ভাইভ করতে পারবে, এইটাকে বলা হয় হচ্ছে আসলে শেলফ লাইফ। এই শেলফ লাইফটার ক্ষেত্রেও আসলে সাস্টেন্টের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই জায়গাটা মানে আপনি যখন আসলে জানতে পারবেন যে আসলে কিসের জন্য কি হচ্ছে, কিসের জন্য আমি কি করতেছি, তখন যে আপনি ফ্যাক্ট। আসলে আপনার রিকোয়ারমেন্ট যে বিষয়টা, এখন আমরা কোয়ালিটি ফুল বলতে কি বুঝি? এখন একজনের দরকার আছে হচ্ছে মোটা ক্লাস্টার, মোটা মাশরুম যেটাকে বলে, সেটার জন্য আসলে সে কি করবে, এটা একটা বিষয়, এটার জন্য প্রসেস আলাদা। আবার আপনি চাচ্ছেন যে আমি লং টার্মে এটাকে সার্ভাইভ করাইতে চাই, সেটার জন্য আপনার শেলফ লাইফে নজর দিতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমি চাচ্ছি লো কন্টামিনেশন রেট এবং একদম লো কস্টে যেটা করা সম্ভব, তো সেই ক্ষেত্রে আবার আপনাকে অন্য জায়গায় নজর দিতে হবে। এই যে বিষয়টা, এই সবগুলা জিনিস যখন আমরা পারফেক্ট একটা ব্লেন্ড করতে পারবো, তখন যে আসলে আমরা কোয়ালিটিফুল একটা উৎপাদনের এনসিওরিটি পাইতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে বিভিন্ন অ্যাডিটিভস কাজ করে। এটা প্রি হারভেস্টেও কাজ করে এবং পোস্ট হারভেস্টেও কাজ করে, পোস্ট কলোনাইজেশনের ক্ষেত্রেও কাজ করে। তো সব মিলায় যখন আমরা একটা অবস্থানে আসতে পারবো বা সামঞ্জস্য। একটা সামঞ্জস্যপূর্ণ একটা অবস্থান তৈরি করতে পারবো, তখন আসলে অটোমেটিক্যালি আমাদের যে কোয়ালিটিটা এটা এনশিওর হবে। এটার জন্য আসলে আমাদের বিশেষভাবে কোনো কিছু করতে হবে না। আচ্ছা এটা হচ্ছে বিষয়। ওকে, আমি যেটা বুঝতে পারলাম যে মাশরুম হারভেস্ট ইজ জাস্ট নট অ্যাবাউট হারভেস্টিং, হ্যাঁ, ইট ইজ মোর দ্যান ইট ইজ ইট ইজ কাইন্ড অফ মোর দ্যান আর্ট। ইট ইজ, এটাই আমার এরকম। খুবই ভালো লাগলো আপনাদের দুজনের সংযোগ। আপনি যদি হাসিবুল ভাইয়ের থেকে আরেকটা জিনিস জানতে চাই যে আমাদের মানে মাশরুমের যে চাষি আছে মানে উদ্যোক্তারা আছেন তারাও জানেন। উদ্যোক্তারা যারা আছে তারা যেমন আছে মানে তাদের প্রেক্ষাপটেও এই বিষয়টা হচ্ছে জানা উচিত। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট নিয়ে মানে মূলত হচ্ছে মাশরুম আমাদের যে কাজ করতেছে বাংলাদেশে মাশরুম ইনস্টিটিউট আছে এবং হচ্ছে অনেকগুলা এনজিও আছে, যেমন হচ্ছে ব্রাক আছে, ইএসএ ইত্যাদি, মানে অনেকগুলা এনজিও আছে। এরা কিন্তু চেষ্টা করতেছে জাস্ট এটাকে ডেভেলপ করানোর জন্য। বা এই অ্যাচিভটা পাওয়ার জন্য। গভর্নমেন্টটা চেষ্টা করতেছে, পাশাপাশি এনজিও চেষ্টা করতেছে। এরপরেও আমাদের যে মাশরুমের যে সাইকোলজি আছে অথবা আমাদের যে চাষিরা আছে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তো এটার পিছনে মূল ফান্ডামেন্টালটা কি, এটা নিয়ে আমারও একটা দ্বিধা আছে। তো এটা নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন। হ্যাঁ, এটা আমারও প্রশ্ন আর কি জানার জন্য। ধন্যবাদ। আসলে এটা এখানে আমি আসলে কত কিছু অ্যাড করতে পারবো বা বিশেষ কি বলতে পারবো আমি জানি না। তবে আমার যে পার্সোনাল অবজারভেশন, সেটা আসলে এরকম যে আমাদের আসলে অ্যাফিলিয়েশনের যে বিষয়টা বা আমাদের একজন আরেকজনকে যে কন্ট্রিবিউট করার বিষয়টা, এইটা খুব কম এই জায়গাটায়। এইখানে এখন আপনি পার্সোনালি যে আপনার আত্ম উন্নয়ন, সেটা যেমন করতেছেন, আপনার আত্ম উন্নয়নটা আসলে আমাদের এই সেক্টরটাতে বা আমাদের এই শিল্পটাতে কন্ট্রিবিউট করছে কিনা, এইটাকে আগে ইনশিওর হওয়া দরকার। আর আরেকটা বিষয় হচ্ছে, এইটা একটা বিজ্ঞান, একই সাথে বিজ্ঞান এবং একই সাথে একটা আর্ট, আর্ট। আমি এটা বলবো আর কি। তো সেইখানে বিজ্ঞানের ক্ষেত্রে যে জিনিসটা দরকার, সেইখানে হচ্ছে গবেষণার দরকার আছে। আমি মনে করি যে বাংলাদেশে মাশরুম নিয়ে আসলে সেইভাবে কোনো গবেষণা এই হয় নাই, মুহূর্তে মানে এখন পর্যন্ত ওই হয়। লেভেলের কোনো গবেষণা হয় নাই হ্যাঁ, যেটা আসলে আমাদের কাজে আসতে পারে।
যেমন এখানে হয়েছে সরকারি উদ্যোগে কিছু গবেষণা হয়েছে, পাশাপাশি বেসরকারি উদ্যোগে বেশ কিছু গবেষণা হয়েছে। এই রিসার্চ পেপার গুলো অনলাইনে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে সেইটা আমার কাছে তেমন কোয়ালিটিফুল কোনো কিছু লাগে নাই, সেটা এক্সিস্টিং জাতের ক্ষেত্রে হয়েছে। তো এইখানে হচ্ছে আমি যেটা বলবো যে আমাদের যে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি, এই তিনটার একটা সুন্দর সিঙ্ক আপ যখন হবে, তখন আসলে আমরা বেটার কিছু হচ্ছে Achieve এক্সপেক্ট করতে পারবো বা যে না, এক্সপেক্ট আমরা করতে পারবো। এখানে বেটার কিছু পাইতে পারি। আবার আরেকটা বিষয় যেটা আপনারা লক্ষ্য করছেন কিনা, এখানে হচ্ছে আমাদের কেউ যদি কোনো কিছু করতে চায় বা তার যদি কোনো অ্যাবিলিটি থাকে, সেটাকে আসলে আমরা হাইলাইট করতে বা সেটাকে আমরা প্রমোট করতে নিজেদের ক্ষেত্রে একটা একটু দ্বিধা ইগোইটিক ব্যাপার একটা আছে এখানে। যেমন গভর্নমেন্ট কেন এনজিও কে প্রমোট করবে, এনজিও কেন গভর্নমেন্টকে প্রমোট করবে, বা এই দুইটা প্রতিষ্ঠান কেন ব্যক্তিকে প্রমোট করবে, বা একজন ব্যক্তি কেন এদের প্রমোট করবে, এই যে বিষয়টা, আমি মনে করি আমাদের এই ইগো থেকে বা এই অবস্থান থেকে বের হয়ে আসা উচিত। কারণ আমার একটা অ্যাচিভমেন্ট আলটিমেটলি আমার অ্যাচিভমেন্ট না, সবার এটা হচ্ছে achievement। সামগ্রিক একটা ইয়েস ইয়েস অ্যাচিভমেন্ট। ইয়েস। এইটাকে স্বীকার করা, যেমন আমাদের রিসেন্টলি প্রকল্প, তারপরে আমাদের যেমন পার্সোনাল কিছু চাষি আছে বা যারা ব্যক্তি উদ্যোগে করছে, কিছু কিছু প্রতিষ্ঠান করতেছে, তাদের যে সিঙ্ক আপটা, এটা আমার কাছে তেমন চোখে পড়ার মতো সিঙ্ক আপ আমি এমন দেখি নাই। সামঞ্জস্য হয় নাই, না আমরাও না। খেয়াল তো করেছি। সেই জায়গা থেকে এই জিনিসগুলো সলভ করতে পারলে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠান কেন্দ্রিক যে উন্নয়নটা, এটা আরো ত্বরান্বিত হইতে পারে। এখন এইখানে আসলে ডিবেট থাকতে পারে, সেটা আমি এড়ায় যেতে চাই না। অবশ্যই গ্রহণ তবে আমি আমার মতামতটা দিলাম আর কি, আমার এরকম মনে হয়। তো এখানে আসলে আরো অনেক কিছু বলার আছে, সেটা অন্য কোনো দিন অন্য কোনো শোতে যদি আমাদের সুযোগ হয় আমরা হয়তো আলোচনা করতে পারি। বা আসলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আমি যতটুকু জেনেছি যে আপনারা, মিস্টার হাসিব এবং রাব্বি, আপনারা দুজন একটা দীর্ঘ পথ হেঁটে আসেন। যতদূর জানি আপনারা অনেক ক্ষুদ্র থেকে শুরু করেছিলেন এবং এখন আপনাদের স্ট্যাটাস, বিশেষত আপনাদের মাশরুম, প্রায় 100 শতক জায়গায় একটা বিরাট ফার্ম নিয়ে বা ইন্ডাস্ট্রি টাইপের একটা ফার্ম নিয়ে আপনারা আগাচ্ছেন। তো এই যে এই পর্যন্ত জার্নিটা, এই পর্যন্ত আসতে কি কি বাধা বিপত্তি আপনাদেরকে ফেস করতে হয়েছে, যদি একটু আমাদেরকে একটু বলতেন। আচ্ছা, এইখানে একটা বিষয় যে একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি আপনাকে একটা ছোট্ট কারেকশন করতে চাই। আমরা আসলে ইন্ডাস্ট্রি প্র্যাকটিসটা করছি না, এটাকে আপনি সেমি ইন্ডাস্ট্রি প্র্যাকটিস বলতে পারেন। আচ্ছা আচ্ছা, সরি। ইন্ডাস্ট্রিয়াল প্র্যাকটিসটা আসলে অন্যরকম। এটা যে করতে পারবো না আমরা বা করতে পারি না এরকম বিষয় না, বিষয়টা এখানে অনেক লিমিটেশন আছে। একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যখন আপনি ফলো করতে যাবেন, সেখানে আসলে আপনার হিউজ লেভেলের একটা ইনভেস্ট দরকার আছে। এটা দরকার আসলে আছে। আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল না, তবে আমরা আশাবাদী সামনে আমরা এটা করে ফেলবো। আর স্টোরির যে ব্যাপারটা, এইখানে আসলে আছে বিভিন্ন উত্থান পতন আমাদের হয়েছে, সব মিলে আসলে এই পর্যন্ত আসা। এখন এইখানে আসলে স্টোরির ক্ষেত্রে গ্লোরিফাই করার মতো বিশেষ কিছু নাই। তবে একটা জিনিস ঠিক যে আমি নতুন উদ্যোক্তাদের এটা বলবো, আপনারা যখন এইখানে এই সেক্টরটাতে আসবেন, অবশ্যই চিন্তা করে আসবেন, কোনো অতিরঞ্জিত কোনো কথা শুনে এখানে আসবেন না। সেই জিনিসটা আমরা ফেস করছি আর কি। আমরা আসলে অনেকটা বায়াসড ছিলাম এইখানে। প্রথম তবে দিকে পরবর্তীতে নিজেদের রিসার্চ বা নিজেদের যে আত্মশক্তি, সেটার মাধ্যমে আসলে আমরা এটা গিভ আপ করতে পারছি। এই অ্যাবিলিটি তো বা এই সুযোগ বা এরকম সোর্স বা এরকম যে সারাউন্ডিং, এটা আসলে সবার থাকে না। এক্সেপশন কখনো উদাহরণ হইতে পারে না। একদম একদম। আমি বলবো যে আমাদের যে জার্নিটা, এটা একটা এক্সেপশন। এই জার্নিটা নিয়ে আলাদা কথা হইতে পারে, এটা বলা যাবে কখনো কখনো। তো আমি যেটা বলবো এটাই যে হ্যাঁ, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ শিল্প এবং এটা যেমন একটা বড় ধরনের সাপোর্ট হতে পারে আমাদের, তেমনই ভাবে এখানে আসলে গবেষণার দরকার আছে, পাশাপাশি আপনার নিজের আগে নিজের সাথে কনভিন্স হওয়ার দরকার আছে যে আমি আসলে যে এটা আপনি করবো এটা কিনা, করবেন কিনা বা আপনি এটার বা জন্য উপযুক্ত কিনা। এই ধকল এই সামলাতে যে পারবো। জিনিসটা, এটা আসলে আগে নিজের সাথে বোঝাপড়া করার দরকার আছে। আর আমি এখন আমার পার্টনার যদি কোনো কিছু বলতে চায়, আমি তাকে বলবো যে বলুন। আপনি যদি একটু অ্যাড করেন। হ্যাঁ, এটা নিয়ে আমার খুব একটা বিশেষ কিছু বলার নাই। তবে সময়ের সাথে হয়তোবা অনেক কিছু সামনে আসবে। এই যাই হোক, এটাই। এটাই আপাতত
আপাতত যেটা হচ্ছে ক্যাপ্টেন নীরব বলল। এবং আমিও আশা করি যে এই পর্যন্তই। আমারও আসলে ভালো লাগলো যে গল্পটা আসলে থাক, ওটা অন্যদিন হবে। এবং আমি চাই, এইটা প্রশ্ন করার একটা কারণ ছিল যে আপনারা যে সংগ্রামটা করছেন এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনেক উদ্যোক্তা, তারাও এই সংগ্রামটা করছে এবং তারা একটা হয়তো বা প্রাথমিক পর্যায়ে আছেন বা কেউ একটু আগাইছেন। তো আমি যেটা মনে করি যে এই সময়ে বাংলাদেশে এই যে সংগ্রামটা কমানোর জন্য, নতুন উদ্যোক্তার জন্য, অনেকে বলে যে মাশরুমটা হওয়াটাই অনেক বড় ব্যাপার, বিপণন বাজার ওটা তো অনেক পরে যায়। তো এই যে মাশরুম স্ট্রাগলারদের যে এই যে স্ট্রাগলটা, এটা কমানোর জন্য সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠান যারা উন্নয়নমূলক কাজ করছেন, তারা কি কি ভূমিকা রাখতে পারেন বলে আপনাদের মনে হয়, একটু যদি আলোকপাত। এর জন্য আসলে দেখেন, আলটিমেটলি আসলে প্রত্যেকটা জিনিস এত কমপ্লিকেটেড বা এত একটা আরেকটার সাথে রিলেটেড, যে জিনিসগুলো আসলে বলতে গেলে মনে হয় যে একই কথা বা বারবার আসলে রিপিট হচ্ছে। কিন্তু এই রিপিটেশনটা দরকার আছে। রিপিটেশনটা কেন দরকার আছে? এখন আমরা যে প্রায় আমাদের 40 বছরের একটা ইতিহাস আছে এই মাশরুম সেক্টরে। 80 দশক এটা থেকে। হচ্ছে জি, জি। 80-র দশক থেকে বাংলাদেশে যে হয়েছে, মেইনলি আমাদের করোনা টাইমের পর থেকে বা ওই মাঝামাঝি সময় থেকে এইটা বাংলাদেশে মোটামুটি ফেমাস হওয়া শুরু করছে, একটু জনপ্রিয়। একটু জনপ্রিয়তা পাচ্ছে। এইখানে আমি যেটা মনে করি, আমাদের যে অডিয়েন্স টার্গেটটা বা আমাদের কাস্টমার বা কনজিউমার যে টার্গেটটা, এইখানে একটা গ্যাপ আছে। এখন বড়। আমরা যে টার্গেট করি, যার উম, আমাদের যে মাশরুম চাষে আসার যে সবচেয়ে বড় অনুপ্রেরণা, আমি আসলে একটা ছোট্ট মফস্বল এরিয়া থেকে বেড়ে আসা বা বেড়ে ওঠা একটা মানুষ আর কি। সেখানে আমি যেটা দেখছি সেটা, আমাদের যে পুষ্টির চাহিদা, এটা আসলে ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে না। ইভেন বাংলাদেশের শুধু অধিকাংশ। মফস্বল না, অনেক আরবান এরিয়াতেও এটা আসলে হয় না। এখন যার আসলে আম, সামুদ্রিক মাছ কেনার ক্ষমতা আছে, যার হচ্ছে চাইলে মাংস কেনার ক্ষমতা আছে, মাছ মাছ কিনতে কেনার পারে। ক্ষমতা আছে, তার সাথে তো আসলে পুষ্টির যে বিষয়টা, সে পুষ্টির চাহিদাটা অন্য জায়গা থেকে পূরণ করতে পারবে না। মাশরুমটা আসলে সবার জন্যই গুরুত্বপূর্ণ, এটা কনজিউম করা সবার জন্যই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের যে টার্গেট হওয়া উচিত, সেটা হওয়া উচিত যে যারা আসলে এই পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে নিয়ে। তাদেরকে নিয়ে কাজ করা বা তাদের সাথে নিয়ে আগানো। এখন এটা নিয়ে কাজ করছে অনেকে, তবে আমি বলবো যে আসলে দিন শেষে আমাদের ওই সিঙ্ক আপটা দরকার। আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এখানে হয়তো বা কন্ট্রিবিউট করতে পারবো, কিন্তু সেটা আসলে তেমন জোরালো হবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগ তিনটা এক হচ্ছে। এইখানে যে জিনিসগুলো আমি বলবো যে, আমাদের আসলে গবেষণার যে ল্যাগটা, আমাদের বাজারের যে ল্যাগটা, আমাদের ট্রেনিং এর যে ল্যাগটা, এই জিনিসগুলো নিরসনের ক্ষেত্রে আসলে এই প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে একসাথে, একসাথে। একযোগে। অবশ্যই। যার যেইখানে এক্সপার্টিস আছে তাকে সেইখানে কাজ করতে দেওয়ার যে মানসিকতা, এইটা আগে আমাদের প্রতিষ্ঠানগুলোর আগে করা উচিত। মানে এটা সেট করা উচিত যে না, যে আসবে সেখানে আমার নাম হইতে হবে এমন না, বাট উন্নয়নটা হোক, মানে কাজটা আমাদের হোক। নিঃস্বার্থ হইতে হবে। অফকোর্স। নিঃস্বার্থ না হইলে আসলে কোথাও নিজের কন্ট্রিবিউশন রাখা যায় না। আর ব্যবসায়িক চিন্তা তো আসলে পরে, যখন একটা কমিউনিটি দাঁড়ায় যাবে, তখন ব্যবসাটা আসলে আলটিমেটলি হবেই। তখন এটা অটো। নিয়ে আপনাকে আলাদা কনসার্ন বা আলাদা টেনশন করতে হবে না। আপনাদের এই রেসটা তো পরে শুরু হবে, আগে তো এই কমিউনিটিটাকে স্টেবল করতে হবে, অফকোর্স। স্ট্যাবলিশড করতে হবে। তো সেই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে পারি প্রত্যেকটা প্রতিষ্ঠান একসাথে। তো এইটাই আর কি বলা দিন শেষে, যে আচ্ছা। আমাদের সিঙ্ক আপটা দরকার। আর এটার জন্য আমাদের এই এই সরকারি যে প্রতিষ্ঠান বা আমাদের প্রকল্প, এইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা রাখতে পালন পারে করতে পারে। বলে আমি মনে করি। তো এখানে আসলে মতবিরোধ থাকতে পারে, আমি আমার পয়েন্টটা বললাম। তবে আলটিমেটলি আসলে এই পয়েন্টটাতে আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবেন আমিও যে তাই আমাদের মনে করি। সিঙ্ক আপটা আসলে জরুরি, আমাদের সিঙ্ক আপটা নাই। একদম। আপনি যদি কিছু। আচ্ছা, আমার আছে, আছে হচ্ছে আমাদের যে এটা আর কি, মানে এই মূলত আমি যেটা বলতে চাচ্ছি ওইটা হচ্ছে
আমাদের যে প্রকল্প ডিজাইন সেটা সরকারি হোক বা বেসরকারি যেইটাই হোক, তো এই প্রকল্পর যে মেইন ফোকাসটা সেটা হচ্ছে এখন আছে কোথায়? মূলত ব্যবসায়িক যে একটা জের আছে, এইখানেই ওনারা হচ্ছে হারায় যাইতেছে। কিন্তু ওনারা যদি এই স্টেজ থেকে বের হয়ে এই শিল্পটাকে তারা নিজের মতো করে মানে যে যেখান থেকে মানবিক। আছে মানবিক সেন্স থেকে যদি এটাকে দাঁড় করায়, তো সেই ক্ষেত্রে যায়া হচ্ছে সে এটার আসল যে রস আছে এটা পাবে আরকি। কিন্তু কেউ যদি এটাকে ফার্স্টেই বিজনেস হিসেবে হাইলাইট করে ফেলে, মানে তার ওই ইয়েটা না দিয়া, সেক্ষেত্রে সে ওই রসটা হারাবে। আর এটা সত্য। আর এটার সাথে, সাথে আমাদের যে একটা স্বপ্ন অথবা ড্রিম যে মাশরুমের মাধ্যমে আমাদের পুষ্টিগুণ যেটা আছে এটাকে আমরা হচ্ছে নিরসন করব। মানে বাংলাদেশে যে একটা পুষ্টির বিকল যে একটা ঘাটতি। ঘাটতি আছে, এই ঘাটতিটাকে আমরা এটার মাধ্যমে পূরণ করতে পারি। আর এটা আমাদের স্বপ্ন আরকি। আর এটা নিয়ে আমরা অনেক দূরে দেখি। আর এটা আমরা করব। তো আমার মনে হয় যে এটা থেকে যদি কেউ বের হয়ে আসতে পারে অথবা আমরা যদি পারি সবাই মিলে সবাই মিলে, সেক্ষেত্রে এটা সম্ভব। আর সেক্ষেত্রে আমরা পুষ্টিটা যাই হোক অ্যাচিভ করতে পারবো আর অর্জন কি। করতে পারবো। জি জি, থ্যাংক ইউ। আমার আসলে এরকমই মনে হয় যে সবাই মিলে যদি একটু কাজটা করি বা একটা মহৎ স্বার্থে, তাহলে হয়তো বা জিনিসটা ভালো হয়। আমি একটু অফ টপিকে যাব। যতদূর জানতে পেরেছি যে আমরা দেখেছি হালাল মাশরুম দেশের বিভিন্ন জায়গা থেকে নতুন উদ্যোক্তাদের নিয়ে একটি কার্যক্রম শুরু করেছে আর কি। তাদেরকে একসাথে নিয়ে মার্চ করে সামনে আগানোর চেষ্টায় আছে। তো এই বিষয়ে যদি আমাদেরকে কিছু একটু বলতেন, জানাতেন। দেখেন আসলে এখানে যেটা বলার, আমরা আসলে তেমন বড় কেউ বা তেমন কিছু করে ফেলবো এরকম জায়গা থেকে এরকম কোনো ইনিশিয়েটিভ নাই। আমাদের ইনিশিয়েটিভটার যে মেইন লক্ষ্য সেখানে হচ্ছে যে আসলে তাদেরকে লক্ষ্য করা যারা আসলে এখানে চাইলে অনেক বড় কন্ট্রিবিউট করতে পারে। ইভেন আমরা আসলে এটা দেখাইতে চাই যে আমরা আমাদের এই ছোট আয়োজন, আমরা আমাদের এই ছোট কন্ট্রিবিউশন, ছোট বয়স দিয়েও বা ছোট জ্ঞান দিয়েও অনেক বড় আলোড়ন করতে পারি। সেখানে আপনার এবিলিটি আছে, আপনার সেই পটেনশিয়াল আছে, আপনার সেই শক্তি আছে, আপনার সেই সাপোর্ট আছে, সেই অর্থ আছে। আপনি চাইলে এখানে অনেক বড় আন্দোলন ঘটাইতে পারেন। অবশ্যই। এই যে বোধটা, এই বোধটা তৈরি করার ক্ষেত্রে হচ্ছে হালাল মাশরুম কাজ করছে। আর আমরা আসলে আশাবাদী। আমরা তরুণ, পাশাপাশি যারা আসবে তারা তরুণরা আসবে, প্রবীণরা আসবে। সবার ক্ষেত্রে আমাদের যে বলাটা সেটা হচ্ছে আমরা যতটুকু জানি ততটুকু আমরা আপনাকে শেখাবো। আপনারা যতটুকু জানেন সেটা আমরা শিখবো। আমরা মেইনলি অ্যাডপশন ফোকাসড। আমরা চমৎকার। কখনো এটা ক্লেম করি না যে উই আর দ্য বেস্ট, বাট উই আর দ্য বেস্ট ইন অ্যাডপশন। ইটস দ্য ট্রু। অ্যান্ড এইটা হচ্ছে আমরা মেইনলি প্রায়োরিটি দিই যে আসলে এই জগৎটাই এমন, এখানে আপনি কখনো বলতে পারবেন না যে আপনি সব জানতা শমশের বা আপনি সব জেনে ফেলছেন। আপনি সব জানার পরেও দেখবেন যে জগৎ বা নেচার নিজে একটা মিস্ট্রি। এখানে আসলে আমাদের কোনো কিছু করার নেই। আমরা আসলে চাইলে মাশরুমকে আনতে পারি না। মাশরুম যখন চায় তখনই মাশরুম আসে। জি জি। এইটাই হচ্ছে বিষয়। তো সেখান থেকে আমরা বলবো যে আমরা করছি, উদ্যোক্তাদের নিয়ে কাজ করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের জেনেটিক্স গত যে বার্ধকতা বা আমাদের যে মানে স্ট্রাগলটা এইটাকে কমানোর চেষ্টা করছি। পাশাপাশি যেই জিনিসগুলো আসলে আননেসেসারি, যেগুলো আমরা ফেস করে আসছি বা অনেকে ফেস করেন যারা নতুন আসেন, এই জিনিসগুলোকে সহজ করার চেষ্টা আমরা করছি। পাশাপাশি একটা সেমি ইন্ডাস্ট্রিয়াল যে প্র্যাকটিস সেটা দিয়ে কিভাবে আসলে আমাদের এক্সিস্টিং মেথডের চেয়েও একটু বেশি, বেটার। একটু বেটার বা ওই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডকে ফলো করে আমাদের যে একটা বলে আর কি মডিফিকেশন একটা ভার্সন, সেই ভার্সনটাকে দাঁড় করানোর চেষ্টা আমাদের আছে। তো দোয়া করবেন, আশা করি অবশ্যই। হ্যাঁ। আমরা কিছু একটা কন্ট্রিবিউট করতে পারবো। আর ইনশাআল্লাহ। আমরা আসলে ওপেন, আমরা প্রতিষ্ঠানগতভাবে ওপেন, পার্সোনালি ওপেন। আপনারা যে যেইখানে আছেন, আমি আপনাদের এই শোর মাধ্যমে আমি আসলে সবাইকে জানাইতে চাই, যে যেইখানে আছেন গবেষক, উৎপাদক, বিপণনকারী, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হইতে পারেন। আমরা আপনাদের ক্রেডিট দিতে, আমরা আপনাদের কন্ট্রিবিউশনকে স্বীকার করার জন্য আসলে এখানে বসে আছি, আমি এটাই বলবো। আর আমি আশা করি যে হালালের সাথে যারা আছেন তারাও আমার এই মতের সাথে একমত হবেন
যে আমরা আসলে এটাকে নিতে চাই, আমরা আসলে এই স্বপ্নটা দেখছি। বাহ, এইখানে আমাদের ব্যবসায়িক স্বার্থ যেমন আছে, অবশ্যই আছে। আমি অবশ্যই বলবো থাকবে। না যে না আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আমরা সেবামূলক প্রতিষ্ঠান, এরকম না। আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু আমরা মানবিক, এটা হচ্ছে আমাদের বলা। আমরা আসলে চাই মাশরুম একটা দাপট করুক পুরা বিশ্বে, পুরা কান্ট্রিতে একটা আলোড়ন তৈরি করুক। এটা বাংলাদেশ থেকে হোক, ঘরে ঘরে। এটা ঘরে ঘরে হোক, জি জি জি, এটা হোক, মানে এটা আসলে হবে একটা টাইমে, আমি ইনশাআল্লাহ। এটা আশা করি। তো সেইখানে আমি যে আমি আমি আমার প্রতিষ্ঠান আসলে এইভাবে কন্ট্রিবিউট করতে চাই। আমি আসলে সবাইকে এক করতে চাই, সবাই আসলে ইনশাআল্লাহ। এইখানে আসুক, তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকে আসুক, তারা তাদের স্বীকৃতি নিক, কিন্তু আলটিমেটলি মাশরুমের উন্নয়ন হোক। এটা হচ্ছে আমাদের আমার উন্নয়ন বলা হোক। বা আমাদের বলা। বাহ, চমৎকার চমৎকার। সুপ্রিয় দর্শক, শ্রোতা শ্রোতা দর্শক, আসলে যারা শুনছেন, বেসিক্যালি আমরা আসলে মাশরুম সম্পর্কে অনেক কিছু জানি যেটা আমরা বলতে চাই না, একটু লুকানোর একটা আমাদের টেন্ডেন্সি আমাদের আছে। তো আজকের এই শো থেকে আমি একটু মাশরুমের সাথে একটু আগ্রহী। যতটুকু জানতে পারলাম যে মাশরুমের এই সবার প্রথম সেটা হচ্ছিল কোয়ালিটি, তারপরে গরমে মাশরুম চাষ করার যে চ্যালেঞ্জ, আমাদের যে বাজার ব্যবস্থা, একই সাথে আমাদের যে সরকারি বেসরকারি মিলে যে প্রতিষ্ঠানের যে উদ্যোগ, সেগুলোকে একসাথে নিয়ে মার্চ করে কিভাবে মাশরুম আমাদের ঘরে ঘরে পৌঁছাতে পারে, এই সমস্ত বিষয়গুলো আসলে অনেক কমপ্লিকেটেড, অনেক কেউ কথা বলতে চায় না। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো বা প্রথম এভাবে আলোচনা শোনার সুযোগ হলো আমার নিজেরও, এবং আশা করি দর্শক শ্রোতারও এটা শোনার সুযোগ হবে। এবং এটা আপনারাই প্রথম, মিস্টার হাসিবুল ইসলাম, চমৎকার একটা জায়গা থেকে আপনি বললেন। মিস্টার রাব্বি, আপনিও একটা চমৎকার জায়গা থেকে আমাদেরকে মানে এনকারেজ করলেন। আশা করি এই সিচুয়েশনটা বা এই যে টেন্ডেন্সিটা, এটা আগায় যাবে এবং আমরা একটা ভালো জায়গায় পৌঁছাইতে পারবো। এটা আমি আশা করছি। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য। আমরা আসলে কৃতজ্ঞ। আর আমরা আশা করছি আপনাদের এই শো, আমাদের এই থার্সডে নাইট পডকাস্ট, এইটা আসলে দীর্ঘজীবী হবে। আর আমাদের যে উদ্যোক্তা যারা আসছেন, যারা আছেন, তাদের প্রশ্ন, তাদের বলা, মোট কথা এই যে সামগ্রিক যে নেওয়াটা, এইটা মনে হয় আমি আশা করি যে থার্সডে নাইট পডকাস্ট নেবে। তো সেইখান থেকে আসলে আপনাদের জন্য শুভকামনা, থ্যাংক ইউ। ভালোবাসা থাকলো। আর আশা করছি আপনারা আমাদের আবার ডাকবেন, আমরা অবশ্যই আসবো। অবশ্যই। আমরা আসলে আসতে চাই, আবার অনেকেই আসবেন, তাদের নিয়ে আসবেন। তো সব মিলে আসলে সুন্দর একটা আয়োজন। তো আমি সুন্দরের প্রতি সবসময় আমাদের ভালোবাসা ভালোবাসা থাকবে হালাল মাশরুমের পক্ষ থেকে। পাশাপাশি ফার্স্ট নাইট পডকাস্ট দীর্ঘজীবী হোক, এই আমাদের কামনা। ধন্যবাদ, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার রাব্বি হাসান। থ্যাংক ইউ। প্রিয় শ্রোতা দর্শক, আজ বৃহস্পতিবার প্রথম শোটা চলে গেল, এবং আজকের এই আয়োজনে আমরা চেষ্টা করলাম যতটুকু পারা যায় আপনাদেরকে জানানো বা ওনাদের কাছ থেকে জানানো। এই যে জানাজানির যে একটা যে সূচনা, এটা থেমে থাকবে না। সিলসিলাটা যেটা শুরু হলো, এটা চলতেই থাকবে। আপনারা শ্রোতা দর্শক হিসেবে আমাদের সাথে থাকবেন। প্রতি বৃহস্পতিবার রাত 8:30টায় থাকবো থার্সডে নাইট পডকাস্ট নিয়ে, আপনাদের সাথে মাশরুম নিয়ে, এবং আপনাদের পছন্দের মতো পছন্দের মানুষ নিয়ে থাকবো আপনাদের সাথে। এই পর্যন্ত ভালো থাকুন, আমাদের শুনতে থাকুন। আল্লাহ হাফেজ।